안녕하세요 ইউরোপ আসসালামু আলাইকুম বন্ধুরা। তো কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। তো আপনাদের দোয়ায় আমি মোটামুটি আল্লাহর রহমতে অনেক ভালো আছি, সুস্থ আছি। তো প্রতিদিনের ন্যায় আমি আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম আবারও নতুন আরেকটি ভিডিওর টিউটোরিয়াল ক্লাস। সেটা হচ্ছে সংযুক্ত ব্যঞ্জনবর্ণ অথবা যৌগিক ব্যঞ্জনবর্ণ বলতে পারেন। এর আগের ক্লাসগুলোতে আমরা স্বরবর্ণ শিখেছি, সংযুক্ত স্বরবর্ণ শিখেছি, ব্যঞ্জনবর্ণ শিখেছি। আজকে শিখব আমরা সংযুক্ত ব্যঞ্জনবর্ণ। সংযুক্ত ব্যঞ্জনবর্ণ যেমন আমাদের বাংলা ভাষার যুক্ত বর্ণ থাকে, ঠিক কোরিয়াতেও সংযুক্ত ব্যঞ্জনবর্ণ আছে, সেগুলো সম্পর্কে আজকে আমরা দেখব। আর সংযুক্ত ব্যঞ্জনবর্ণ খুব বেশি না, মাত্র 5টি। এই সংযুক্ত ব্যঞ্জনবর্ণের আবার কোরিয়ান কিছু নাম আছে, সেই নামগুলো দিয়ে আমরা বাংলা সহ বুঝব। তো চলুন শুরু করি। আমরা ব্যঞ্জনবর্ণের মধ্যে একটি ওয়ার্ড শিখেছিলাম, তার নাম ছিল হচ্ছে গিয়ক। এই গিয়ক একটার সাথে যে আরেকটা আমরা পাশাপাশি লিখি, তো দুইটা গিয়ককে আমরা একটা উচ্চারণ করব, একটা উচ্চারণ হবে, এর উচ্চারণটা হচ্ছে সাংগিয়ক। সাংগিয়ক, গি অক, সাংগিয়ক। তাহলে দুইটা গিয়ক যখন একসঙ্গে লেখা হয় যুক্ত করে, তখন বলা হয় এটাকে কোরিয়ান ভাষায় বলা হয় সাংগিয়ক। এই সাংগিয়ক মানে আবার কি? দেখুন, গিয়ক তো গিয়কই, আর সাং যেটা, এই সাংয়ের উচ্চারণটা হচ্ছে, সাং মানে হচ্ছে যুক্ত, মানে রিলেটেড আর কি, যুক্ত। তাহলে যুক্ত গিয়ককেই বলা হয় সাংগিয়ক। এটা কোরিয়ান নাম। আবার এই কোরিয়ান নাম দিয়ে আমরা শেখার পরে জানবো যে বাংলায় এটা আবার কোন অর্থ দাঁড়ায়, এটা আমরা পরে দেখব। তো তাহলে প্রথমটা আমরা শিখলাম কি? সাংগিয়ক, মানে দুইটা গিয়ক পাশাপাশি যুক্ত করে লেখার জন্য এর নাম হয়ে গেছে সাংগিয়ক। সাংগিয়ক। তো চলুন এখন আমরা দ্বিতীয় বর্ণটি লেখা দেখব। দ্বিতীয় বর্ণটি আমরা একটা বর্ণ শিখেছিলাম এর আগে, তার নাম ছিল দ্বিগত। এই যে এটার নাম কি ছিল? দ্বিগত। ঠিক আমরা কি করব? এই দুইটা দ্বিগত পাশাপাশি লিখব, তাহলে এটাকেও আমরা বলবো সাং দ্বিগত। সাং দ্বিগত, সাংদ্বিগত। তাহলে এটার উচ্চারণটা কি আসলো? সাংদ্বিগত। এটা সাংগিয়ক, এটার নাম হচ্ছে সাংদ্বিগত। দুইটা দ্বিগত পাশাপাশি বসলে যুক্ত হয়ে তখন এটার উচ্চারণ হচ্ছে কোরিয়ান ভাষায় সাংদ্বিগত। আচ্ছা, এখন আসলে আমরা তৃতীয় বর্ণটা দেখি। তৃতীয় বর্ণটা হচ্ছে আমরা এর আগে শিখছিলাম বিয়প। এই যে দেখুন, এই দুইটা বিয়প যখন পাশাপাশি লেখা হবে তখন এটার উচ্চারণ করব আমরা একইভাবে সাং বিয়প, সাং বিয়প। তাহলে এটার উচ্চারণটা হলো কি? সাং বিয়প। আচ্ছা, সাং বিয়পের পরে আমরা লিখব সাং শিয়ত। এই দুইটা শিয়ত পাশাপাশি যখন থাকে যুক্ত হয়ে তখন এটার উচ্চারণটা হচ্ছে সাং শিয়ত, সাংশিয়ত। তাহলে এটার উচ্চারণটা কি হলো? সাংশিয়ত। আচ্ছা, আর একটি মাত্র বর্ণ আমরা লিখব, সেটার নাম হচ্ছে সর্বশেষ সাংজিয়ত। তাহলে এখানে দেখুন আমরা দুইটা জিয়ত পাশাপাশি লিখেছি, তাহলে এর উচ্চারণটা হচ্ছে সাংজিয়ত। সাংজিয়ত, সাংজিয়ত। খেয়াল করুন, এখানে কিন্তু আমাদের 5টি যুক্ত ব্যঞ্জনবর্ণ হয়ে গেছে লেখা। তাহলে আমরা প্রথম থেকে আরেকবার দেখি। এটার নাম হচ্ছে সাংগিয়ক, এটার নাম হচ্ছে সাংদ্বিগত, এটার নাম হচ্ছে সাংবিয়প, এটার নাম হচ্ছে সাংশিয়ত, এটার নাম হচ্ছে সাংজিয়ত। যারা বিগত ক্লাসে ব্যঞ্জনবর্ণ ক্লাসটা করেছেন, যাদের ওয়ার্ডগুলো মুখস্থ হয়েছে, জাস্ট ওগুলো দিয়ে শুধু পাশাপাশি যুক্ত করে লিখলেই কিন্তু আমাদের এই 5টা ওয়ার্ড তৈরি হলো। মজার বিষয় হচ্ছে, আপনারা যদি এর আগের ক্লাসে ব্যঞ্জনবর্ণ ভালো করে পড়ে থাকেন, মুখস্থ করে থাকেন, তাহলে এই 5টা বর্ণ লেখা কোনো বিষয়। এখন দেখুন, এই যে 5টা ব্যঞ্জনবর্ণ, যুক্ত ব্যঞ্জনবর্ণ আমরা লিখলাম, এই যুক্ত ব্যঞ্জনবর্ণগুলোর কিন্তু ব্যবহার আছে বিভিন্ন জায়গায়। যে আমরা আস্তে আস্তে শব্দ লেখা যখন শিখব, যখন আমরা বই পুস্তকের ভিতরে যাব, তখন যা দেখব বিভিন্ন শব্দের মধ্যে এরকম যুক্ত ব্যঞ্জনবর্ণ হয়ে আছে। তো এই যুক্ত ব্যঞ্জনবর্ণর আমরা বাংলা মিনিংটা এখন দেখব। বাংলা মিনিং সমান সমান কোনটাতে কি আসবে আমাদের বাংলায় দেখুন। তো দেখুন, এই সাংগিয়কে বাংলা উচ্চারণটা করতে হবে আমাদেরকে ক। সাংগিয়কে বলা হয় ক। এর উচ্চারণের কিছু ভিন্নতা আছে, এটা আমি আপনাকে একদিনে বোঝাতে পারবো না। এটা বিভিন্ন জায়গায় বিভিন্ন রুলসের কারণে ভিন্নতা আসবে।
তো আমরা এটা আস্তে আস্তে শিখব। তারপরে সাংদিগতে বলা হয় হচ্ছে ত, সাংদিগত সমান হচ্ছে ত, এটার উচ্চারণটা হচ্ছে ত, বাংলায় এটা ত আর মিনিং দেয় বেশিরভাগ ক্ষেত্রে। আচ্ছা, এরপর আসেন এই সাংবিয়পের উচ্চারণটা হচ্ছে প, সাংবিয়পতে বলা হয় প। সাংসিয়ত, এই সাংসিয়তে হচ্ছে তালবস্য, আমরা তালবস্য যে উচ্চারণটা করি সেটা হচ্ছে সাংসিয়তে হচ্ছে তালবস্যর উচ্চারণ আসবে। আচ্ছা, এবার সাংজিয়ত, এই সাংজিয়তে হচ্ছে চ, সাংজিয়তের উচ্চারণটা হচ্ছে চ। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আপনারা এই বর্ণমালাগুলোর কোরিয়ান নাম এবং সাথে বাংলার মিনিংটা সহ আপনারা বুঝতে পেরেছেন। আমি তারপরেও আবার আপনাদেরকে একটু প্রথম থেকে রিভাইজ করে দিচ্ছি। দেখুন, এটা হচ্ছে সাংগিয়ক, এটা বাংলায় বলা হয় ক। তার মানে বাংলাতে কোনো কিছু ক লিখতে গেলে যেমন এটাকে আমার দরকার হবে, এটা দিয়ে ক লিখতে হবে আমাদেরকে। তো এটা হচ্ছে সাংদিগত, মানে হচ্ছে ত, তর কোনো জায়গাতে ব্যবহার লাগলে সেই জায়গাতে আমাদের এইটা লিখতে হবে। এটা হচ্ছে সাংবিয়ক, সাংবিয়কটা হচ্ছে প। তো আমরা কোথাও যদি প দিয়ে কোনো বর্ণমালা লিখতে চাই সেই ক্ষেত্রে আমাদের এইটার দরকার হবে। তারপর দেখুন সাংসিয়ত, যেখানে আমরা তালবস্যর মতো কোনো শব্দ লিখতে যাব সেই জায়গাতে আমাদের এই সাংসিয়তটা লাগবে। তারপর দেখুন সাংজিয়ত মানে হচ্ছে চ, তো যেখানে আমরা চ দিয়ে কোনো শব্দ লিখব সেই জায়গাতে আমাদের এই সাংজিয়তটা প্রয়োজন হবে। তবে দেখুন এই 5টা ব্যঞ্জন বর্ণ সংযুক্ত ব্যঞ্জন বর্ণটা কিন্তু উচ্চারণটা আমি মিনিংটা যেভাবে বলেছি এটাই বেশিরভাগ ক্ষেত্রে হবে। তবে বিভিন্ন শব্দের কোনো সময় নিচে, কোনো সময় সাইডে, অথবা কোনো সময় উপরে, বিভিন্ন জায়গায় এটার উচ্চারণগুলো কিন্তু বিভিন্ন রকম হয়ে থাকবে। যখন কোনো শব্দ অথবা বাক্যের ভিতরে এগুলোর ব্যবহার আসবে তখন আমরা কোথায় কোন অবস্থানে বসলে এটার উচ্চারণটা একটু ভিন্নতা হয় সেটা আমরা বিস্তারিতভাবে আপনাদের বাক্যের ভিতরে অথবা শব্দের ভিতরে শিখিয়ে দেব। আজকে আমরা স্বাভাবিক অবস্থায় জানবো এগুলোর নাম ক, এটা হচ্ছে ত, এটা হচ্ছে প, এটা হচ্ছে তালবস্য, আর এটা হচ্ছে চ। ওকে, তো খুব বেশি কঠিন না, এটা খুব সহজ একটা অধ্যায় ছিল আজকে। তো আমরা এই বিষয়গুলো আস্তে আস্তে মুখস্থ করে ফেললে এর পরবর্তী ক্লাসে আমাদের আসবে কীভাবে শব্দ গঠন করবেন, শব্দ গঠন, বাচ্চিম, উচ্চারণ, বাক্য গঠন, বিভিন্ন ক্লাস নিয়ে আমি সামনে আপনাদের জন্য টিউটোরিয়াল সাজিয়ে রেখেছি। তো দেখা হবে হয়তো বা আপনাদের সাথে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে। তো আমার কথাবার্তা আচরণে যদি কোথাও কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, এবং আমি চেষ্টা করছি আপনাদের শেখানোর। অনলাইনে যারা শিখতে চাচ্ছেন, যারা হয়তো বা কোচিং সেন্টারে যারা শেখার মতো অ্যাবিলিটি নাই অথবা থাকলেও সময়ের অভাবে যেতে পারছেন না, ঘরে বসে যতটুকু সহায়তা করা চেষ্টা করছি। আপনারা যদি ভাষা শেখার পাশাপাশি আমাদের ক্লাসগুলো ফলো করেন অবশ্যই ভালো কিছু শিখতে পারবেন, এই আশা ব্যক্ত করে আজকের মতো এখানেই ক্লাস শেষ করছি। দেখা হবে পরবর্তীতে আবারও নতুন কোনো ভিডিওতে। সে প্রত্যাশায় সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।